দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দর্শক, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। নিত্যপণ্য মূল্য বৃদ্ধির একেবারে জেরবার জনজীবন, নানা ধরনের উদ্যোগের কথা আমরা শুনছি। কিভাবে উত্তরণ হয় তার উপায় নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে, ভ্যাট কমানো হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু তারপরেও মানুষের জীবনে স্বস্তি নেই। হঠাৎ করে কেন এই পরিস্থিতি? যুদ্ধ চলছে ইউক্রেনে, কিন্তু সেই যুদ্ধের প্রভাব কতটা পড়েছে, কিংবা এখানে আমাদের যে বাজার ব্যবস্থার মধ্যে যে শুভঙ্করের ফাঁকি কিংবা যে ধরনের সিন্ডিকেশনের কথা বলা হয় সেটা কতটা ভূমিকা রাখছে, সুবিধাবাদীদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা তাদের প্রতি কতটা নজরদারি হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু সবসময় রয়েছে। আলাপ করব সে বিষয় নিয়ে। হামলা, এর মধ্যে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় হয়েছে। সেই হত্যা মামলার রায় আরমানের 10 বছর এবং কবিরের 7 বছরের দণ্ড হয়েছে। তদন্তের ব্যর্থতা রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত। শান্তি আলোচনার মধ্যেই কিয়েভে বিস্ফোরণ ঘটছে। জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হয়েছে ইউক্রেন থেকে যে হামলায় নিহত হয়েছে জাহাজের নাবিক হাদিসুর, তাকে দাফন করা হয়েছে। ভারতের কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত। মুসলমানরা বলেছেন তারা আপিল করবেন। এই ছিল দিনের শিরোনামগুলো। আমরা আলোচনায় যাচ্ছি। রয়েছেন স্টুডিওতে জনাব জুনায়েদ সাকি, তিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং জনাব সোহরাব হাসান, সিনিয়র জার্নালিস্ট। স্বাগত আপনাকে। দিনের শিরোনামগুলো বলেছি। জনাব জুনায়েদ সাকি, আপনারা মাঠে সোচ্চার আছেন। প্রতিবাদ তো করতেই হবে, প্রতিবাদ হয়, কিন্তু কাজের কাজ কতটা হয়, এর মাধ্যমে স্বস্তি কতটা আসে? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মানে ফলাফল কি দাঁড়ায় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমরা আন্দোলন করছি, আন্দোলনের সাফল্য হয়তো একদিনে না আসলেও আমরা আশা করি যে এটা মানুষের ঐক্যের ভিত্তিতে আরও দ্রুত তার সাফল্যের দিকে যাবে। এখন পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে যে বর্তমান সরকার তার যত রকম ব্যর্থতা, তার ব্যর্থতা থেকে, ব্যর্থ নীতি থেকে আবার তার যে ফায়দা তোলার জায়গা, এই সব কিছু অব্যাহত রাখছে এবং এগুলোর দায় জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সেটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলেন, সেটা গ্যাসের দাম বৃদ্ধির ক্ষেত্রে বলেন, সেটা পানির দাম বৃদ্ধির ক্ষেত্রে বলেন, সমস্ত জায়গাতে এখন এইটা করে যাচ্ছে এবং জনগণের প্রতি তাদের কোনো তোয়াক্কা নেই। জনগণের আয় বৃদ্ধি পেয়েছে নামক একটা মিথ্যা প্রচারণা তারা করে যাচ্ছেন, অথচ এই গত 10 বছরে জনগণের প্রকৃত আয় অর্থাৎ সত্যিকার অর্থে ক্রয় ক্ষমতা সেটা তার অনেক কমেছে, সেটাই পরিসংখ্যান বলছে। তো এই বাস্তবতাটা আছে, কিন্তু বাস্তবতা সত্ত্বেও সরকার এখনও বহাল তবিয়তে আছে। কিন্তু আমরা মনে করছি যে যে পরিস্থিতিতে দাঁড় করিয়েছে সরকার, তাতে এইভাবে তারা বেশি দিন চালাতে পারবে না এবং একটা আন্দোলনের একটা তাগিদ এখন বলা চলে যে সমস্ত দলের মধ্যে যেমন আছে, তেমনি জনগণের মধ্যে এর প্রতি একটা সমর্থন অব্যাহতভাবে বাড়ছে। কাজেই এইটা যখনই যত দ্রুততার সাথে ক্লিক করবে, সরকারের অবস্থা মানে তাদের যে এতদিনকার যে মানে অবস্থা ছিল সেটা দ্রুতই ভেঙে পড়বে। কিন্তু সবকিছু আমি গর্বকর্তা এই কথাগুলো পরিণতি নিয়ে কেন ভাবছেন? মানে সরকারের কাছে কেন, সরকারের কাছে আদায় করা যাচ্ছে ব্যবস্থা নেবে, পদক্ষেপ নিয়ে সেই দাবি আদায় নিয়ে করা যাচ্ছে না, কারণ সরকারটা যেহেতু জনগণের ভোটের উপর দাঁড়িয়ে নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনগণের ভোটের উপর দাঁড়িয়ে না থাকার ফলে তার কোনো জবাবদিহিতার জায়গাটা নেই, জনগণের কাছেও তার জবাবদিহিতার কোনো জায়গা নেই, সে ভোটের তোয়াক্কা করে না। ফলে তার টিকে থাকার ভিত্তিতে, কিন্তু আমি একটু থামে, এটা একটা অনেকটা রেটরিক হয়ে গেছে, রেটরিক হয়েছে। কিন্তু কোনো সরকারই, হ্যাঁ আপনি গ্রেটার স্কেলে হয়তো নির্বাচনের কথা বলবেন বা অন্যান্য গভর্নেন্সের কথা বলবেন বা এই বিষয়ে আপনি সরকারকে দায়ী করছেন বা সমালোচনা করছেন, কিন্তু কোনো সরকারই চাবে না যে মানুষের হয়রানি হোক, দ্রব্যমূল্য বেড়ে যাক। কিন্তু নিশ্চয়ই একটা মনিটরিং তাদের চেষ্টা আছে। তারা তো ইচ্ছা করে মানুষের জীবনে, আমি বলতে চাইছি যে আমি বলছি যে সরকারের জবাবদিহিতা
মানে বাংলাদেশে সাধারণভাবে শাসন যারা চালান, যে শাসন কাঠামো এখানে আছে, ক্ষমতা কাঠামো আছে, তাদের জবাবদিহিতা নাই বললেই চলে। তারপরে একটা জবাবদিহিতা, অর্থাৎ 5 বছর পর যে ভোট হবে সেটাও নাই হয়ে যাওয়ার ফলে একেবারে শূন্য জবাবদিহিতার জায়গায় আমরা আছি। ফলে এই সরকার উল্টো দিক থেকে দেখলে যে তারা আবার টিকে আছে একটা ভেস্টেড গ্রুপের উপরে, একটা কায়েমি স্বার্থের উপরে টিকে আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা যথেচ্ছাচার, দুর্নীতি, অত্যাচার করার লাইসেন্স পেয়েছেন, ব্যবসায়ীদের একটা অলিগার্ক তৈরি হয়েছে এবং ক্ষমতার ছত্র ছায়া থেকে ভাই বেরাদারের অর্থনীতি বানিয়েছেন তারা। ফলে তারা মানে এই ক্ষমতার ছত্রছায়া থেকে নানানভাবে ব্যবসা বাণিজ্যের উপরে পুরো কর্তৃত্ব কায়েম করেছেন। এইদেরকে তুষ্ট করাটা হচ্ছে সরকারের নীতি, মূল লক্ষ্য। ফলে এই জায়গাটা এটা করলে যে সরকার দ্রব্যমূল্য যদি কষাঘাতে জনগণ যদি দিশাহারা হয় তো সরকার তো সেটা কেন চাবে? সরকার তো চাইবে যে তাদের একটু কমফোর্ট হোক। কেন চাইবে মানে, এবং সেই কারণে ক্যাবিনেটে প্রধানমন্ত্রী যেমন ভ্যাট কমানোর জন্য একটা সিদ্ধান্ত দিয়েছেন। ভ্যাট কমানোর কথাটাই আমি এবার আসি। আপনি দেখুন, ভ্যাট কমানোর কথাটা বহু আগে থেকেও অর্থনীতিবিদরা বলেছেন, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বলেছেন, এবং আমরাও এই দ্রব্যমূল্যের যখনই সংবাদ মাধ্যমে বড় শিরোনাম হলো, টকশো হয়েছে, আমরা এই দাবিগুলো তুলেছি যে এই মুহূর্তে সাময়িক সমাধানের জায়গা হচ্ছে ভ্যাট প্রত্যাহার করা। এখন কয়েক মাসের জন্য অন্তত হলো এই ভ্যাট প্রত্যাহারের জায়গাটা কোথায়? সয়াবিন তেলের কথাই ধরুন, এইটা তো হচ্ছে আপনার ইম্পোর্ট পর্যায়ে এর মূল অংশ। তারপরে যে ভ্যালু এডিশন বাংলাদেশে হয় সেটা তো সামান্য অংশ, 10%ও না। তা আপনি ইম্পোর্ট পর্যায়ের ভ্যাট আপনি অব্যাহত রাখলেন, বাংলাদেশ পর্যায়ে যে ভ্যালু এডিশন 10% হলো, ধরেন 100 টাকায় 10 টাকা, তো ওই 10 টাকার উপর আপনি ভ্যাটটা প্রত্যাহার করলেন, তাতে তো এর দামে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। এখন বাজারের নিয়মে হয়তো এখন ধরেন 160 টাকা করে দেওয়া হলো, বাজারের নিয়মে হয়তো এটা আরো কমতে পারত, কিন্তু এখন সরকার 160 টাকা করে দেওয়ার ফলে আপনার যে আপনি মনে হচ্ছে যে আচ্ছা আরো 200 টাকা হওয়া থেকে সরকার ঠেকালো, কিন্তু ইতিমধ্যে আমরা কত টাকা বাড়তিতে এসে দাঁড়ালাম সেই জায়গাটা কিন্তু কোনো হিসেবের জায়গাতে পড়ছে না। তো আমার কথা হচ্ছে যে এই যে ধরুন ভ্যাট সময় মতো প্রত্যাহার করার জায়গাটা, যেটার ইম্প্যাক্ট মানুষ রোজার মধ্যে পেতেন, সেই জায়গাটা তারা করেননি। এমনকি ওই যে বললাম যে আমদানির পর্যায়ে 90% যেখানে খরচ, সেই পর্যায়ে কিন্তু ভ্যাটটা প্রত্যাহার করা হচ্ছে না। এখন টাকার অঙ্কে যত দাম বাড়ে ভ্যাটও কিন্তু সেই পরিমাণে বাড়ে, সুতরাং সরকারের দিক থেকে কিন্তু এটা একটা তার বাড়তি অর্থ কোষাগারে জমা হচ্ছে। এই জায়গাটা এখানে আপনার আছে। করোনা অভিজ্ঞতাতে নানা ধরনের দাম যে বৃদ্ধি পাবে এটা তো বিশ্বব্যাপী ঘটনা, এবং দাম বৃদ্ধি পেয়েছে বিশ্বব্যাপী। তার যে আগাম পরিকল্পনা সেটা কিন্তু সরকারের নেই। এমনকি সরকার সমর্থক থিঙ্ক ট্যাঙ্করাও বলছেন সরকার ঘটনার পিছনে পিছনে চলে, আগাম কোনো পরিকল্পনা কিংবা নীতি গ্রহণ করে না। সেইটা যেমন দ্রব্যমূল্যের ক্ষেত্রে সত্য, গ্যাসের ক্ষেত্রে এটা সত্য হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক সংকট বা আন্দোলনের একটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনা, পদক্ষেপ থাকে। সরকারের এই যে বাজার ব্যবস্থাপনায় সেই পরিকল্পনাটা দেখা যায়নি, যে টেকসই পরিকল্পনা, আর সেটি অতীতেও যখন যে সমস্যা হয় সমস্যাটা কিভাবে আপাত দৃষ্টিতে কাটানো যায় সেটি ব্যবস্থা নেয়। জুনায়েদ সাকি যথার্থই বলেছেন যে সরকার এই ভ্যাটের ক্ষেত্রে এক ধরনের কারচুপ, এক ধরনের লুকোচুরি আছে, এবং এটি 3 মাস আগে প্রত্যাহার করলে বাজারে এখন প্রভাব পড়তো। কারণ ব্যবসায়ীরা তো প্রতি 15 দিনে বা প্রতি সপ্তাহে পণ্য আনেন না, তারা পণ্য আনেন 2-3 মাসের জন্য, এবং সেটা শেষ হলে আবার। সুতরাং এখন যে পণ্য বাজারে আছে তার উপর কিন্তু খুব প্রভাব পড়বে না। আপনি বলছেন যে হ্যাঁ কিছু কিছু প্রভাব, বা আমি গণমাধ্যমে দেখলাম আমরা যে কিছু কিছু প্রভাব পড়েছে, অর্থাৎ দাম কমানোর। আর সেটি হচ্ছে ব্যবসায়ী বা যারা বড় ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী, যে তারা এতদিন যেহেতু দাম বাড়তির দিকে ছিল, তারা বাজারে মালটা পণ্যটা ছাড়েনি, এখন দ্রুত ছেড়ে দিচ্ছে এবং ভাবছে যে এরপর হয়তো বাড়বে না, সরকার আরও ছাড় দিতে পারে বা আরও পণ্য আসবে। আজকেই অনলাইনে দেখলাম যে 7,500 মেট্রিক টন আরও ভোজ্য তেল আসছে। এটার প্রভাব পড়তে পড়তে একটু সময় তো লাগবেই। সার্বিকভাবে আমাদের বাজার ব্যবস্থাপনা দুর্বল বললেও ভুল হবে, অতি দুর্বল। আমরা আমদানি পণ্যের উপরে জোর দিচ্ছি, আলোচনা করছি যে যেসব পণ্য এখানে উৎপাদিত হয়, এবং ভারতে যেমন চাল, আমাদের এখানকার চেয়ে ভারতের চাল 15-20 টাকা কম কেজি প্রতি। তাহলে কীভাবে এটা আমাদের এখানে উৎপাদন ব্যয় কেন বেশি? তাহলে উৎপাদন ব্যয় কমাতে হবে, পরিবহন ব্যয় কমাতে হবে, এবং মিল মালিক এবং আড়তদারদের একটা কারসাজি আছে, কারণ তারা এবং বড় কৃষকরাও কিন্তু করে এটি,
যে যখন মৌসুম শুরু হয় তখন অনেক ধান বা চাল কিনে রাখে, মজুত করে, পরবর্তী সময়ে সেটি দেওয়ার কথা। সরকারের হিসেব মানে পরিসংখ্যানে একটা গোজামিল আছে, অর্থাৎ সবসময় দেখায় যে বাম্পার ফলন হয়েছে, বেশি উৎপাদন হয়েছে। এটা দিয়ে জনগণকে একটু আশ্বস্ত করা যে ভয় নেই, ঠিক আছে, কিন্তু দাম বাড়লো কেন? একইভাবে যদি বাম্পার ফলন হয়, যে বন্যা গেছে, করোনা গেছে, এর মধ্যেও যদি বাম্পার ফলন হয় তাহলে ভরা মৌসুমে কেন বাড়বে? এই প্রশ্নগুলো তারা। দ্বিতীয় হচ্ছে মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু সমন্বয়হীনতা আছে। খাদ্য মন্ত্রণালয় এক কথা বলে এই উৎপাদন সম্পর্কে, কৃষি মন্ত্রণালয় অন্য কথা বলে। সুতরাং এক ধরনের অদক্ষতা, অব্যবস্থাপনা এবং তার সাথে অসততা যোগ হয়েছে। এবং বাজার সিন্ডিকেট, যেমন আমাদের ভোজ্য তেল আমদানি করে 5টি বড় কোম্পানি, এখানে ছোট কোম্পানি প্রবেশের কোনো সুযোগই নেই, কারণ তারা বিরাট চালান নিয়ে আসে এবং সেটি এখানে পরিশোধন করা হয়। সুতরাং এই সামর্থ্য খুব ধনী ব্যবসায়ী ছাড়া সম্ভব না। সুতরাং আমাদের বাজার ব্যবস্থাপনায় সরকার যে কাজটি করতে পারত, এই 2-4 ট্রাক বা 30-40 ট্রাক ঢাকা শহরে 1.5 কোটি মানুষের শহরে দিয়ে এটা কোনোভাবেই বাজারকে স্থিতিশীল রাখা সম্ভব নয়। সেখানে কেন ন্যায্য মূল্যের দোকান হবে না? কেন রেশনিং ব্যবস্থা হবে না? কেন প্রতিটি পণ্যের, আমি মনে করি সেবা পণ্যেরও, যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, আয়ের ভিত্তিতে তার দাম নির্ধারিত হওয়া উচিত, যেটি অনেক দেশে আছে কল্যাণমূলক রাষ্ট্রে, যে যেভাবে আয় করবে আর যে যত বেশি আয় করবে সে তার ওই পণ্যের মূল্য, কর বা ট্যাক্স তত বেশি হবে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে পানি হোক, যেটাই হোক, সবার সমান, মানে যে বস্তিতে থাকেন তারও দাম, যে গুলশান বনানীতে থাকে তারও একই দাম দিতে হয়। সুতরাং যখন বাড়ে চাপটা পড়ে কিন্তু ওই গরিব মানুষ। কিন্তু এটা ওই যে বিআরসিতে যখন শুনানি হয় বা যখন যেটা রেকমেন্ড করে, এই বিষয়গুলো কি আলোচনার মধ্যে তো অবশ্যই আসে না? এগুলো বারবার আমরা আলোচনা করেছি। আমি প্রসঙ্গটা একটু কথা বলি। যেমন ধরুন বিদ্যুতের ক্ষেত্রে একটা লাইফ লাইন করা হয়েছিল, সেটাও আমাদের দীর্ঘ, মানে বলতে পারেন বিআরসিতে দীর্ঘদিন এটা উত্থাপন করতে করতে প্রফেসর নুরুল ইসলাম সহ আরো আমরা সবাই মিলে সেটা করেছি। তখন এটা লাইফ লাইন একটা করা আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে তো কোনো লাইফ লাইন নেই। ফলে সবার জন্য সমান। এখন ধরুন আমাদের ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে শ্রমিকরা থাকেন, তারা তো ধরুন 4টা পরিবার 4টা রুমে থাকেন, তাদের জন্য 2টো চুলা। তো এখন ওই চুলাতে তাদের যখন দামটা, গ্যাসের দাম যখন বৃদ্ধি পাচ্ছে, তখন বাড়িওয়ালা কিন্তু ওই চুলা তার বাড়ি ভাড়ার সাথে যুক্ত। সে যদি টাকার অঙ্কে 200 টাকা বাড়ে, বাড়ি ভাড়া কিন্তু 500 টাকা বাড়ছে। তার মানে তাকে আলটিমেটলি পে করতে হচ্ছে অনেক বেশি, গ্যাসের দাম যে পরিমাণে বৃদ্ধি হচ্ছে তার চেয়ে অনেক বেশি। তো এইগুলো যে মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে সংকটগুলো আলাদা আলাদা, সেগুলিতে কোনো নজর নাই। আমি আপনার ফিরে আসি দেখায়, সরকারের বাণিজ্য মন্ত্রী বললেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেন না, আবার ব্যবসায়ীরা বলছেন না কোনো সিন্ডিকেট নাই। অন্যদিকে তথ্যমন্ত্রী বলছেন কিছু অসাধু ব্যবসায়ী নাকি এই সংকটটা সৃষ্টি করেছে, মজুদ নাকি যথেষ্ট পরিমাণে আছে। তো তাহলে মজুদ যদি যথেষ্ট পরিমাণে থাকে, সেখানে এইরকম বাজার দাম যারা বৃদ্ধি করছে তারা কারা? সেই অসাধু চক্ররা। আজকে এই পর্যন্ত কি কাউকে আইনের আওতায় আনা হচ্ছে? কাউকে গ্রেফতার করা হয়েছে? তাহলে আপনি বলছেন যে সরকার কেন চাইবে, সরকার কেন চাইছে, এটা তো খুব স্পষ্ট যে তাহলে এই পরিমাণে, যেমন এখানে একটা হিসাব ফেসবুকে ঘুরছে যে গত 15 দিন প্রধানমন্ত্রী মনিটর করছেন, কিন্তু 15 দিনে জনগণের পকেট থেকে কিন্তু বাড়তি 1000 কোটি টাকা বের হয়ে গেল। এই বাড়তি 1000 কোটি টাকা তো কারো না কারো পকেটে গিয়েছে। সুতরাং এই যাওয়ার প্রক্রিয়াটাকেই আমরা দেখতে পাচ্ছি, ফলাফলটা হচ্ছে যাওয়ার প্রক্রিয়াটাকেই সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এটা হলো একটা কথা। আজকে আমি আবারও বলছি যে কারণে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারে, সরকারের যে আগাম পরিকল্পনা, তার বাফার স্টক তৈরি, তার নিম্ন আয়ের মানুষের জন্য সে কি ব্যবস্থা গ্রহণ করবে, কিভাবে গণরেশনিং করবে, কিভাবে মানুষের জন্য এই টিসিবি বলেন তার আওতা বাড়িয়ে এমনকি মধ্যবিত্ত পর্যন্ত একটা সুবিধা দিবে, ইনসেন্টিভ দিবে, সেই তার কোনো পরিকল্পনা ছিল না। 1 নম্বর। জ্বালানির ক্ষেত্রেও তাই। আমরা লং টার্ম চুক্তিতে যদি এই এলএনজি আনতাম, প্রথমত এলএনজি কেন আমরা বাধ্য হচ্ছি আনতে? আমাদের দেশের প্রায় 40 TCF গ্যাস স্থলভাগে অনাবিষ্কৃত। এটা পেট্রোবাংলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিওলজিক্যাল সার্ভে যৌথভাবে হয়েছিল, সেটাই বলছে যে স্থলভাগে 40 TCF পর্যন্ত গ্যাস এখনো অনাবিষ্কৃত। আমাদের 26টি ব্লকের 22টি ব্লক অফশোরে, সেইখানে আপনার এখন পর্যন্ত কোন রকম উদ্যোগ নেই, ফেলে রেখেছি আমরা। এগুলো তো আছেই। তার সাথে যে এলএনজি যখন আনলো, সেই এলএনজিতে আমরা লং টার্ম চুক্তিগুলো
2 বছর আগে যেটা করেছেন তারা দুটো, কিন্তু লং টার্ম চুক্তি যদি প্রজেকশন অনুযায়ী করতেন, আজকে যখন 18 ভাগ গ্যাস এলএনজির উপর নির্ভর করেছেন আপনারা, সেই 18 ভাগ গ্যাস আনতে গিয়ে তার অর্ধেক আনছেন, সেটারই চাপ তৈরি করে গ্যাসের দাম এখন আপনি দ্বিগুণ করার প্রস্তাব করছেন। এই সময়ে যখন একদিকে মানুষ নাকাল, অন্যদিকে আপনি বেশ কয়েকটা শিল্প খাত এই বর্ধিত গ্যাসের মূল্যের ফলে কম্পিটিটিভনেস হারিয়ে ফেলবে এবং আমরা সেগুলোতে বিপজ্জনক জায়গায় পড়ব। বিশ্ব এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে খুবই উদ্বিগ্ন, কারণ এই যুদ্ধ শুধু ইউক্রেনের মধ্যেই নয়, সেখানেই শুধু আগ্রাসন চলছে না, সারা বিশ্বকেই এটা কোনো না কোনোভাবে এফেক্ট করেছে এবং একই সঙ্গে আশঙ্কাও তৈরি হচ্ছে যে টেনশন যদি এর থেকেও বেশি এসকেলেট করে তাহলে এটা কোন দিকে গড়াবে সেদিকে যাচ্ছে। অনেকদিন হয়ে গেল, অনেকে ধারণা করেছিল যে খুবই স্বল্পস্থায়ী হবে, কিন্তু এখন প্রলম্বিত হচ্ছে এবং যদিও কিয়েভে এখন একদম তাদের আক্রমণের মুখেই কিয়েভ রুশ বাহিনীর, কিন্তু কি মনে হয় যে রাশিয়ানরা কি এই সংকটের দ্রুত কোনো সমাধান পেতে চায় কিনা, যে না আমাদের অভিযান শেষ হয়েছে বা আমরা চেষ্টা করব তাদেরকে দখল করে নেওয়ার পরে কি শান্তি চলে আসবে কিনা, বা অন্য কোনো ইঙ্গিত আপনি পাচ্ছেন কিনা এই বর্তমান পরিস্থিতিতে? ধন্যবাদ। যে একটা বাংলা প্রবাদ আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এখানে রাজা হচ্ছে একদিকে রাশিয়া এবং একদিকে আমেরিকা। তো আমেরিকা প্রথম উস্কানি দিয়েছে, এখন রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এর অভিঘাত পড়ছে বিশেষ করে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোর উপর বেশি, কারণ আমাদের এই সক্ষমতা নাই যে এটা যদি আরো প্রলম্বিত হয়, 3 মাস 6 মাস স্থায়ী হয়, তাহলে সেটি কাটানো। প্রথমত হচ্ছে যে রাশিয়ার অনেক পণ্য, যেমন সার, পৃথিবীতে যত সার রপ্তানি হয় তার বেশিরভাগ রপ্তানি করে রাশিয়া। গ্যাস, আমরা সরাসরি রাশিয়া থেকে গ্যাস আনি না, কিন্তু অন্য দেশগুলো তো রাশিয়া থেকে নেয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে অবরোধ, আমাদের রপ্তানি বাণিজ্যের প্রধান উৎস হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। সেখানে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন অবরোধ দিয়েছে। এই অবরোধ অগ্রাহ্য করে আমরা যদি তাদের সাথে, রাশিয়ার সাথে কোনো বাণিজ্য করি, অর্থাৎ সেখান থেকে পণ্য আনি বা আমরা পণ্য দেই, তাহলে কিন্তু অবরোধে আমরাও ক্ষতিগ্রস্ত হব যে আমাদের উপর তারা প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেয় কিনা। সুতরাং অনেক কিছু কিন্তু ভেবে, যেমন এমনকি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের নীরব থাকা, মানে অনুপস্থিত থাকার নিয়েও বেশ আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। যে এখন অনেক চীন, ভারত, পাকিস্তান, এমনকি পাকিস্তানও অনুপস্থিত ছিল, সেখানে না যুক্তি দেয়, কিন্তু এর যে চাপটা পড়বে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য, সেবা পণ্য, কাঁচামাল, শিল্পের কাঁচামাল, প্রথমত হচ্ছে দাম বাড়বে, দ্বিতীয় হচ্ছে যে এর পরিবহনে কোনো সমস্যা হয় কিনা, বিলম্বিত হয় কিনা, তার প্রভাব শিল্পে পড়বে, তার প্রভাব জনজীবনে পড়বে। সামনে রোজা, সেটি কিন্তু আরও ভয়ের কারণ, যে রোজায় কিছু কিছু পণ্য অনেক বেশি চাহিদা থাকে এবং সেটি সামাল দিতে পারবে কিনা। যদিও সরকার বা বাণিজ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষ কিন্তু আশ্বস্ত হতে পারছে না যে একসময় বলা হতো যে অমুক পণ্যের চালের দাম আর বাড়তে দেওয়া হবে না। স্বাধীনতার পরে খাদ্যমন্ত্রী ছিলেন ফণীভূষণ মজুমদার, যে এত টাকার বেশি আর চালের দাম বাড়তে দেওয়া হবে না, ওই টাকা ছাড়িয়েই পরে বাড়ত। তো এখনও এরকম অবস্থা যে বাণিজ্যমন্ত্রী বলছে যে এর বেশি ভোজ্য তেলের দাম হবে না। তারপর হ্যাঁ, ভোজ্য তেল হয়তো আমরা কিছুটা সামাল দিতে পারবো, কারণ নতুন যদি আমদানি হয়, কিন্তু সার্বিকভাবে যে জনজীবনের উপর যে চাপটা পড়বে, চাপ পড়ছে ইতিমধ্যে, এবং প্রান্তিক মানুষ, সরকারের অর্থনৈতিক নীতিটাই হচ্ছে যে তেলা মাথায় তেল দেওয়া, ধনীরা আরো কিভাবে সুবিধা পায়। এটি আমিও মনে করি যে সিন্ডিকেট, কারসাজি, এর চেয়েও বড় হচ্ছে যে এর চেয়ে বড় দুর্বলতা হচ্ছে সরকারের অর্থনৈতিক নীতি, যেটা সেই নীতিটা হচ্ছে গরিবের প্রতি অনুকূল, ধনীদের প্রতি প্রতিকূল, গরিবের প্রতি প্রতিকূল এবং ধনীদের প্রতি অনুকূল। এই অবস্থায় গরিব মানুষের বেঁচে থাকা, গরিব মানুষের অস্তিত্ব রক্ষা করা এবং সে যেভাবে আছে তার এই জীবনমান রক্ষা করাটাই কঠিন। এবং গণমাধ্যমে এসেছে যে অনেকেই সঞ্চয় ভেঙে তার সংসার চালাচ্ছে। তো এটি কতদিন পারবে? এবং একসময় তো সঞ্চয় শেষ হয়ে যাবে, তখন তাকে ধার দেনা করতে হবে। ধার দেনা করতে হয় জমি বিক্রি করতে হবে, নাহলে ঘরে আসবাবপত্র বিক্রি করতে হবে। আমি বলছি যে এক্ষেত্রে সরকারের তড়িৎ পদক্ষেপ নেওয়া উচিত এবং
নিত্যপণ্য যেটা প্রয়োজন সেটা কিভাবে মানুষের কাছে পৌঁছানো, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে 1 কোটি পরিবারকে যে এই পণ্যগুলো দিবে। এখন সেই 1 কোটি পরিবার পাবে কিনা? আমরা তো করোনার সময় দেখেছি যে গরিব মানুষকে যে মাত্র 2,500 টাকা, 2 দফায় 5,000 টাকা সহায়তা দিয়েছে, সেটা সবাই পায়নি। এবং ক্ষমতাসীন দলের কিছু সুবিধাভোগী লোক, কিছু স্বার্থান্বেষী লোক সেটি হাতিয়ে নিয়েছে। তো এর প্রতিকার কি? মানুষের মধ্যে এইটাই প্রশ্ন, উদ্বেগ। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। যে আমরা দ্রব্যমূল্যের বিষয়টি নিয়ে আলাপ করেছি আগের অংশে, উনিও কিছুটা টাচ করেছেন, কারণ যুদ্ধ পরিস্থিতির সঙ্গে পুরোপুরি হয়তো এটাকে কন্ট্রিবিউট করছে না। স্থানীয়ভাবে যে সিন্ডিকেশন বা যে অব্যবস্থাপনার কথা বলা হচ্ছে, বা জবাবদিহিতার অভাবের কথা বলা হচ্ছে, বা একটা গোষ্ঠী স্বার্থে রক্ষার কথা বলা হচ্ছে, সেগুলোই বেশি বেশি আলোচনা হচ্ছে। কিন্তু আপনি যদি ইউক্রেন প্রসঙ্গটি ধরে একটু আলোচনা করেন, যে বিশ্ব এখন যেভাবে অস্থিরতার মধ্যে পড়েছে, আগামী দিনগুলোতে এখনই এই অবস্থা, মানে 1 মাসের মধ্যেই যে অভিঘাত, করোনার পরে এখন এই যুদ্ধের অভিঘাতটা খুব ব্যাডলি ফেল্ট, যে স্যাংশন হয়েছে এবং এগুলো বিভিন্ন, এমনকি স্যাংশনের কারণে হয়তো আমেরিকাও তার গ্যাস আমদানি বা তেল আমদানির বিষয়টি রাশিয়া থেকে তো তাদেরকে আনতে হয়, তো সেটা তার বিকল্প বাজার খুঁজতে হচ্ছে। তারাও যে খুব আরামে থাকবে বা সুখে থাকবে বিষয়টি তো এমন নয়। ইউরোপও খুবই আতঙ্কের মধ্যে আছে এবং সেটার একটা বিশাল ফল আউট আছে আমাদের মতো দেশগুলোতে। তাদের সেই উদ্বেগ থেকে আমরা, উনি যে বললো আমরা ভোটদানে বিরত ছিলাম, হ্যাঁ, আমাদের একটা সোভরেন নেশনের উপরে হামলার বিষয়ে হয়তো অনেকে আশা করবেন যে সরকারের একটা সহানুভূতিশীল একটা ভোট সেটা হতে পারতো কিনা, বিপক্ষে দেওয়া তো প্রশ্নই আসে না। কিন্তু এখানে তারা বিরত থেকেছে। কিন্তু এখানে ছোট দেশগুলো কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্টও আছে, যে তারা বৃহৎ শক্তিগুলোর এই যেটা আপনি বললেন যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখ করার প্রাণ যায়। এখন আমরা এই প্রক্সিমিটিতে আছি, ভারতের প্রক্সিমিটি, চায়না, আমেরিকা, রাশিয়া, সেসব জায়গার মধ্যে আমরা চুপ থেকেছি এবং চুপ থাকাটাকে আমরা শ্রেয় মনে করেছি। তো এখন এইটা আমাদের মতো দেশগুলোতে শুধু এখানে স্থানীয় গোষ্ঠীর স্বার্থ নয়, যুদ্ধের একটা খারাপ প্রভাব আমাদের পড়ছে, এবং এটা যদি প্রলং করে তাহলে কি হবে, এটা আপনার কাছ থেকে জানতে চাই। না, আমাদের খুব লম্বা আপনি অনেকটা মানে বলে ফেলেছেন, ফলে আমি প্রথম কথা আমাদের অবস্থানটা বলি যে আমরা রাশিয়ার যে সামরিক অভিযান সেটার আমরা নিন্দা জানিয়েছি, কারণ প্রত্যেক রাষ্ট্রের সার্বভৌমত্বের আমরা মানে কি বলে প্রতি মর্যাদাশীল। আমরা আমাদের দেশের সার্বভৌমত্বের উপর আমরা চাই যে এটা সুরক্ষা হোক, এবং আমরা যেমন আমাদের দেশে কোনো দেশের সামরিক অভিযানকে আমরা গ্রহণ করব না, ঠিক তেমনি কোনো দেশের উপরই কোনো সামরিক অভিযানকে আমরা গ্রহণ করি। অতীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশের উপর সরাসরি সামরিক অভিযান চালিয়েছে, আমরা সেটারও নিন্দা জানিয়েছি। দ্বিতীয়ত, হ্যাভিং সেড দ্যাট, যে এটা এর একটা আন্তর্জাতিক রাজনীতিও আছে, এবং সেখানে যেটা বলাই হচ্ছে যে আসলে রাশিয়াকে তার যে মানে ভূরাজনীতি এবং তার যে নিরাপত্তার জায়গা, সেইখান থেকে রাশিয়া ইউক্রেনের উপর নিটোতে যোগ দেওয়া করাটাকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। এবং এই জায়গা থেকে পশ্চিমা বিশ্বের, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের যে ভূমিকা নেওয়া দরকার ছিল বিশ্বশান্তির স্বার্থে, সেক্ষেত্রে তারাও যথার্থ ভূমিকা নেয়নি। না নেওয়ার ফলে পুরো পরিস্থিতিটা একটা এমন জায়গায় গিয়ে একটা সামরিক অভিযান পর্যন্ত চলে গেছে। এখন এটা যদি দীর্ঘায়িত হয়, তার ফলাফল কিন্তু সকল পক্ষকে ভোগ করতে হবে, এবং বিশেষভাবে আমাদের মতো দেশ যেখানে স্বল্প আয়ের মানুষ সংখ্যায় তুমুল বেশি, এবং তাদের জন্য তো এটা ভয়াবহ। কেননা আজকাল আমরা তো এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্যের উপর গভীরভাবে নির্ভরশীল। কাজে সেই দিক থেকে আমাদের দেশের স্বার্থের জায়গাটা হচ্ছে বিশ্ব শান্তির পক্ষে কাজ করা। ফলে শান্তির জন্য জাতিসংঘের যে দ্রুত হস্তক্ষেপ এবং কি ধরনের শর্ত কিংবা মানে বিভিন্ন যে স্বার্থগুলো সেখানে আছে, সেই স্বার্থের ভারসাম্য সৃষ্টি করলে শান্তি স্থাপন করা যায়, সেই জায়গাতে বাংলাদেশেরও কাজ করার সুযোগ আছে অপরাপর দেশের সাথে। তো সেই জায়গায় আমি মনে করি যে এটা কাজ করা দরকার। এটা তো খুবই ঠিকই যে আমরা আমাদের রপ্তানি পণ্যের বাজার ইউরোপ, আমেরিকায়, এবং ইউরোপ যদি সংকটের মধ্যে পড়ে, তারা এখন যে জ্বালানি সংকট সহ অন্য ধরনের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে, সেটা বাংলাদেশকে এফেক্ট করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংকট বাংলাদেশকে এফেক্ট করবে, রাশিয়ার সংকট বাংলাদেশকে এফেক্ট করছে, ইউক্রেনের সংকটও বাংলাদেশকে এফেক্ট করছে। আমরা প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে নানা সম্পর্কে, অর্থনৈতিক সম্পর্কে সম্পর্কিত, এবং বাংলাদেশে যেহেতু সবগুলো দেশেরই নানা প্রকল্প ক্রিয়াশীল, সেগুলোর একটা মানে সম্পর্ক প্রভাব বিস্তার করবে। সেই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশের স্টান্স হচ্ছে এখানে দ্রুত বিশ্ব শান্তির পক্ষে কাজ করা, এবং আমরাও মনে করি যে এখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, সকলেই এর সম্ভাব্য পরিণতি
যা ঘটতে যাচ্ছে সেটার কারণেই তারা নিজেদের পিছু হটবেন এবং একটা শান্তির পথের জায়গা বের করতে পারবেন। বাংলাদেশের দিক থেকে এখনই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যদি এটা প্রলং করে তার সম্ভাব্য অভিঘাতগুলো কি, এবং সেটা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিশেষত আমদানি নির্ভর যে আমাদের যে পণ্যগুলোর আছে, যেটা খাদ্যপণ্য থেকে শুরু করে অনেকগুলো, সেগুলোর উপরে এবং আমাদের রপ্তানি খাতের উপরে কি প্রভাব পড়তে পারে, সেই প্রভাব অভিঘাত পরিষ্কারভাবে মানে বিবেচনায় রেখে সুস্পষ্ট নীতিমালা গ্রহণ করা, যাতে আমাদের এখানে শিল্প কলকারখানা, আমাদের কৃষি, আমাদের প্রবাসী শ্রমিকরা এবং আমাদের দেশের সাধারণ মানুষ আমদানির উপর যেখানে খাদ্যপণ্যের উপর নির্ভরশীল, সেই সবগুলো জায়গায় একটা ভারসাম্যের জায়গা আনা হয়। এবং সেখানে কেন্দ্রে থাকা উচিত আমাদের দেশের গণমানুষ, তাদেরকে কেন্দ্রে রেখে যে নীতি প্রণয়ন হতে সেটাই গণমানুষের রাজনীতি। কিন্তু এই সরকার সম্পূর্ণ তো উল্টো ভাবে যাচ্ছে, ধনী তোষণ নীতিতে যাচ্ছে, গরিব মানুষের পেটে লাগছে। এই সময়ে আরেকটি আলোচিত বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন এবং তারা সংলাপের সিদ্ধান্ত নিয়েছেন। তো এসেই সংলাপ করছেন, নিশ্চয়ই তাদের উদ্দেশ্য আছে, সদিচ্ছা আছে। তো অনেকে বলছেন যে এর আগে তো বহু সংলাপ হয়েছে ইলেকশন কমিশনগুলো, এবং যে নির্বাচনগুলো হয়েছে সেখান থেকে তো তাদের যে টেক অন, তাদের যে লেসন্স লার্নিং, সেগুলো তো রয়েছে তাদের সামনে। এখান থেকে তারা দেখে পড়াশোনা করে তারা নিজস্ব একটা রোড ম্যাপ তৈরি করে তারা কি করতে চায় বা কি করা উচিত বা কি, সেখান থেকে নিজেদের লার্নিংটা নেওয়ার মতো যথেষ্ট ম্যাটেরিয়াল তাদের হাতে ছিল বা আছে। সেই সব পড়াশোনা না করে বা হোমওয়ার্ক না করে ওনারা এখন আবার নতুন করে আবার বিভিন্ন স্টেক হোল্ডার্স বা যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করছেন। আমি মনে করি যে আলোচনা শুরু করেছে এটি মনস্তাত্ত্বিকভাবে ভালো, কারণ নির্বাচন কমিশন, বিশেষ করে বিগত নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা শূন্যের কোঠায় পৌঁছে গেছিল। সুতরাং নতুন কমিশন আসছে, মানুষ চায় যে তারা কি বলে, কি তাদের তৎপরতা, কি তাদের কার্যক্রম, কি তাদের। তো সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার কিছু কথাবার্তা বলছেন, অনেকে বলছেন, এবং তারপর কিন্তু এও বলা হয়েছে যে কথা নয়, আমরা কাজে বিশ্বাসী। মানুষের মধ্যে থেকে এই দাবি উঠেছে। এমনকি বিএনপির কোনো নেতাই বলছে যে তিনি বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনের কথাবার্তায় তো বেশ চৌকস, কিন্তু সেটা কাজে তার প্রমাণ পাওয়া যাবে কিনা। তো সেক্ষেত্রে আলোচনাটাকে আমি নেতিবাচক দৃষ্টিতে দেখি না। হ্যাঁ, এখন আপনি বলছেন যে প্রস্তুতি আছে কিনা, তারা হোমওয়ার্ক করেছে কিনা, আর পুরানো কমিশন মানে আগের কমিশন বা আগের 2-3 কমিশন আলোচনা করে কি হয়েছে না, মানে এখন সমস্যা নতুন করে উদ্ঘাটন করার মতো কি কোনো সমস্যা তো অলরেডি নোন। মানে নির্বাচন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি আছে, কি করা উচিত, এসব তো অনেক সংলাপ হয়েছে এবং সেসব তো রেকর্ডেড। ঠিক আছে, তারপরও নির্বাচন কমিশন এই যে শিক্ষাবিদদের সাথে কথা বললেন, এরপর সাংবাদিকদের সাথে কথা বলবেন, অন্য পেশাজীবীদের, তার মধ্য দিয়ে একটা কিন্তু লাভ হবে। নির্বাচন কমিশন নিজে যে কথাগুলো বলতে পারছে না, সেই কথাগুলো কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে আসবে এবং ইতিমধ্যে এসেছে। শিক্ষাবিদরা যদিও 30 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, উপস্থিত ছিলেন মাত্র 13 জন, কিন্তু তাদের মধ্য থেকে এমন কথাও বলা হয়েছে যে ভোটের সময় তো ভোট হয়নি, ভোটের সময় হচ্ছে 8টা, মানে আমরা যদি সেটাকে ব্রেকফাস্ট ধরি, কিন্তু তারা তো সে রেখেই বলছেন। সুতরাং এই যে কঠিন বাস্তবতা, সেগুলো কিন্তু সামনে আসছে। আমি এটাকে এ কারণে মনে করি যে আলোচনা ঠিকই আছে, কিন্তু যে কথাটি প্রয়োজন, এবং নির্বাচন কমিশন নিজেও স্বীকার করেছে যে সমস্যাটি রাজনৈতিক, এবং নির্বাচনের সময় রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন করা কঠিন। এখন রাজনৈতিক সমঝোতার সেখানেও নির্বাচন কমিশনের ভূমিকা আছে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমি মনে করি নির্বাচন কমিশনের আলোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া উচিত, এবং নির্বাচন কমিশন সেটি তাগিদ দেবে বলে মনে করি। দেখুন, বাংলাদেশের নির্বাচনের জন্য তো এখন নির্বাচনকালীন সরকার কি হবে সেটাই মূল প্রশ্ন। কাজে নির্বাচন কমিশনকে ফোকাস করা, সেটা মূল প্রশ্ন কাদের কাছে? যারা অপোজিশন ক্ষমতার বাইরে আছে তাদের কাছে মূল প্রশ্ন। তাদেরকে অপোজিশনকে নির্বাচনে আনাটাই তো হচ্ছে একটা নির্বাচন ব্যবস্থার প্রধান বিষয়। সরকার নিজে নিজে তো নির্বাচন করে ঘোষণা দিতেই পারে, যেমনটা তারা 14 সালে দিয়েছেন। 153 জন নির্বাচনের আগেই তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে, তখন তারা ইলেকশনে যায়নি। সেই কথা এখনো না যাওয়ার, এখনো তো আমরা বলছি যে শেখ হাসিনার অধীনে ইলেকশনে বিরোধী দল আর যাবে না। কাজে এটা তো পরিষ্কার ব্যাপার যে এই জায়গাটাতে নির্বাচনকালীন সরকার কি হবে সেটাই মুখ্য প্রশ্ন। ফলে নির্বাচন কমিশন সংলাপ করছেন, এটা এখন জনগণের কাছে মূল প্রশ্ন না। নির্বাচন কমিশনের বরং নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে যে প্রধান প্রতিবন্ধকতাগুলো সেগুলো বারবার বলা উচিত। কি
নির্বাচনকালীন সরকারের যে মুখ্য প্রশ্ন এটা তাদের বারবার বলা উচিত, এবং বলা উচিত যে আসলে এই ধরনের দলীয় সরকার থাকলে বর্তমান যে কাঠামো তাতে ওনারা তেমন করতে পারবেন না, কারণ স্থানীয় পর্যায়ে পুরোটাই প্রশাসন, পুলিশ এবং অন্যান্য যে সংস্থা কাজ করে তারা দলীয় সরকারের কর্তৃত্বে চলে। নির্বাচন কমিশনের আইনত বলা থাকলেও কিন্তু বাস্তবে সেটা প্রয়োগ করার মতো বাস্তবতাটা নেই। এটা হলো 1 নম্বর। তারা বলুক, সমস্ত বিরোধী দল বলেছেন ইভিএম দিয়ে তারা নির্বাচন চান না, কাজেই মানে বিরোধী রাজনৈতিক দলগুলো যখন ইভিএম দিয়ে নির্বাচন চায় না, এবং ইভিএম যারা পরিচালনা করেন অর্থাৎ প্রযুক্তিকে যারা পরিচালনা করেন তাদের উপরে যেহেতু আস্থা নেই, কাজেই এইখানে এরকম একটা কি বলে যে বিতর্কিত পদ্ধতিতে নির্বাচন হবে না। স্বচ্ছ ব্যালট বাক্সে যেভাবে নির্বাচনের বিষয় আছে সেইভাবে নির্বাচনের জায়গাটা তারা করুক। তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে। আমাদের দলের নিবন্ধন এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে, সেই জায়গায় তারা স্পষ্ট করুক। তাহলে এখানে তো এইগুলো বরং গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে নির্বাচন কমিশন মানুষের আস্থা। আপনাদের দলের নিবন্ধনের বিষয়ে যে হাইকোর্টে রুল করা হলো, এটার কি জবাব এসেছে? না, হাইকোর্ট রুল দিয়েছে, এখনো জবাব নির্বাচন কমিশন থেকে যায়নি। জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে। কি বাধা আপনাদের নিবন্ধন পেতে? বাধা কি? বাধা তো হাইকোর্ট বাধা দিচ্ছে, নির্বাচন কমিশন এটা নিয়ে কোনো মুভ করছে না। সীমাবদ্ধতাটা কি? কোন সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি সম্পূর্ণ তো রাজনৈতিক কারণে সরকারের কি মনে করেন কেন নির্দেশনা এই আমাদেরকে আটকে রাখা। না, এটি হচ্ছে যে একটি ভালো কাজ করতে যে খারাপ হয়ে গেছে, সেটা হলো এই নির্বাচন কমিশনের এইসব যে বিধিমালা, মানে রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে যত কঠোর বিধিমালা জারি করা হয়েছে, যেসব শর্ত দেওয়া হয়েছে, এটি কিন্তু দেওয়া হয়েছে এটিএম শামসুল হুদার নির্বাচন কমিশনের সময়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সময়। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার সবকিছু ভালো করেছে সেটাও বলা যাবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে রাজনৈতিক দল কমানো। বিএনপিকে তারা দুই ভাগ করে তারা বিএনপিকে চিঠি দিয়েছে। আচ্ছা, নির্বাচন কমিশনে ছিল যে রাজনৈতিক দল মানে কি বলে দল কমানো, আর সে কারণে এমন সব শর্ত দিয়েছে, এমনকি একজন প্রার্থী মানে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রেও যেসব শর্ত তাও মানা সম্ভব না। জোনায়েদ শাহ নিশ্চয়ই বলবেন, এবং রাজনৈতিক দলের ক্ষেত্রে তো পুরো সংবিধান লঙ্ঘন। আচ্ছা, পুরো দেশের 1/3 উপজেলায় থাকতে হবে না, অফিস থাকতে হবে। আপনাদের 1/3 যে উপজেলায় অফিস থাকতে হবে, 1/3 উপজেলা অফিস থাকতে হবে। তারপর আরো কত না, 100টি উপজেলায় অফিস থাকতে হবে, 1/3 জেলায় অফিস, জেলায় থাকতে হবে। মানে এটা একটা কঠিন। আর আমি রাজনীতি করব, জনগণের সেবা করব, সেক্ষেত্রে অবশ্যই একটি জেলা 21টা জেলা আপনারা অফিস খোলেননি এখনো? হ্যাঁ, আমাদের অফিস আছে, আমাদের লড়াই সংগ্রাম চলছে। মানে আচ্ছা, যদি নাও থাকে সেগুলো তারা চেক করেছে। নাও থাকে, যদি আমি মনে করি একটা আঞ্চলিক দল মনে করেন, যেমন জনসংহতি সমিতি, জনসংহতি সমিতি একটি রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন পাবে না? কারণ তিনি বলছেন যে এই 3 জেলার বাইরে তিনি কাজ করতে চান না। না, দুটো যে পয়েন্ট যুক্ত করে আমাদের সদস্যদের যে বিধানটা করা আছে, এটা তো সম্পূর্ণ তো সংবিধান লঙ্ঘন, একজন নাগরিকের সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘন। আজকে পর্যন্ত সেটা সুমোটো রায় দিয়ে সুপ্রিম কোর্টের উচিত এই জিনিসটা বাতিল করা, কিন্তু এটা অব্যাহত আছে। আজকে আমাদের আর সময় নেই, আলোচনা আরো করা যেত সময় থাকলে। ধন্যবাদ জানাচ্ছি জনাব সরওয়ার হাসান, আপনাকে জনাব জানাচ্ছি আর কি আপনাকেও। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত এই সময় আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইন অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।